7.4 অনুশীলনীর 5 নম্বর প্রশ্ন। প্রশ্ন হলো 7.51 নম্বর চিত্রে PR গ্রেটার দেন PQ এবং PS কোণ QPR কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে কোণ PSR গ্রেটার দেন কোণ PSQ। 7.51 নম্বর চিত্র হলো এই চিত্রতে PQR হলো একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজের PR গ্রেটার দেন PQ, অর্থাৎ PR বড়, PQ ছোট, এবং PS এই বাহুটি কোণ QPR এই কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করেছে। এই কোণ সমান। এখন প্রমাণ করিতে হইবে কোণ PSR গ্রেটার দেন কোণ PSQ। তো PSR হলো এই কোণ আর PSQ হলো এই কোণ। এই দুইটি কোণের মধ্যে সম্পর্ক বলা হয়েছে PSR গ্রেটার দেন কোণ PSQ। এই কোণটি বড়, এই কোণ ছোট, সেটা আমরা প্রমাণ করব। তো প্রথম দেখো দেওয়া আছে কি দেওয়া আছে PR গ্রেটার দেন PQ, PR গ্রেটার দেন PQ এবং PS কোণ QPR কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করিতে হইবে কোণ PSR গ্রেটার দেন কোণ PSQ। কোণ PSR গ্রেটার দেন কোণ PSQ। প্রমাণে দেখো দেওয়া আছে PR গ্রেটার দেন PQ। আমরা লিখলাম যেহেতু PR গ্রেটার দেন PQ, PR যদি PQ থেকে বড় হয় তাহলে কি হবে? PR এবং PQ হলো এই বাহু PR, এই বাহু PQ, অর্থাৎ ত্রিভুজ PQR এর দুটো বাহু। তো দুটো বাহুর মধ্যে PR হলো বড় এবং PQ হলো ছোট। আর আমরা উপপাদ্য পেয়েছিলাম যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু অসমান হয় তাহলে বৃহত্তর বাহুর সম্মুখীন কোণ বৃহত্তর। তাহলে বড় কোণের সামনের বাহু বড় হবে, এর মানে ছোট কোণের সামনের বাহু ছোট হবে। তো এখানে ত্রিভুজ PQR এর ক্ষেত্রে PR বাহু বড়, PQ বাহু ছোট। PR বড় বাহু, তার সম্মুখীন কোণ হলো এই কোণ, আর PQ ছোট, তার সম্মুখীন কোণ হলো PQR ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ। তাহলে কি হবে? PR যেহেতু বৃহত্তর, সুতরাং তার সম্মুখীন কোণ হবে বৃহত্তর। এই কোণের নাম হলো কোণ PQR, সেটি হবে বড়, এবং ছোট বাহুর সম্মুখীন কোণ হলো PRQ, তো এই কোণ হবে ছোট। তাহলে আমরা PR যদি গ্রেটার দেন PQ হয় তাহলে কি পাই? অতএব কোণ PQR গ্রেটার দেন কোণ PRQ। PQR গ্রেটার দেন কোণ PRQ। এখন দেখো PS
কোণ QPR কে সমদ্বিখণ্ডিত করে। আবার PS কোণ QPR কে সমদ্বিখণ্ডিত করে, প্রশ্নতে দেওয়া আছে সেটি। তাহলে কি হবে? অতএব PS যদি QPR এই কোণকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সমান দুই ভাগে বিভক্ত হবে এই সম্পূর্ণ কোণ, অর্থাৎ এই কোণ সমান হবে। তাহলে দেখো, এই কোণের নাম হলো QPS এবং এই কোণের নাম হবে RPS, অর্থাৎ QPS এবং RPS সমান। অতএব কোণ QPS ইকুয়াল টু কোণ RPS। ঠিক আছে, এখন দেখো আমরা প্রমাণ করব কোণ PSR গ্রেটার দেন কোণ PSQ। এই কোণ বড়, এই কোণ ছোট, সেটা আমরা প্রমাণ করব। তাহলে এই PSR কোণ আছে দেখো ত্রিভুজ PSR ত্রিভুজের ক্ষেত্রে, এবং PSQ হলো ত্রিভুজ PSQ ত্রিভুজের ক্ষেত্রে। এবং আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে PSR ত্রিভুজ থেকে আমরা কি পাই দেখো, এখন ত্রিভুজ PSR হইতে পাই PSR ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো একটি কোণ হলো কোণ PSR প্লাস একটি কোণ হলো PRS প্লাস আরেকটি কোণ হলো কোণ RPS। এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এবং আমরা ত্রিভুজ PSQ হইতে কি পাই, এবং ত্রিভুজ PSQ হইতে পাই, PSQ থেকেও আমরা পাই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ হলো কোণ PSQ প্লাস একটি কোণ হলো কোণ PQS প্লাস আরেকটি কোণ হলো QPS। তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন এই সমীকরণকে আমরা 1 নম্বর আর এই সমীকরণকে 2 নম্বর। তাহলে এখন দেখো 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সমীকরণের ডান দিক সমান, সুতরাং দুইটা সমীকরণের বাম দিকও সমান হবে। তাহলে আমরা লিখব 1 ও 2 হইতে পাই, 1 ও 2 হইতে পাই কি পাই? 1 নম্বর সমীকরণের বাম দিক হলো কোণ PSR প্লাস কোণ PRS প্লাস কোণ RPS ইকুয়াল টু 2 নম্বর সমীকরণের বাম দিক হলো কোণ PSQ প্লাস কোণ PQS প্লাস কোণ QPS implies। এখন এখানে দেখো আমরা নির্ণয় করে রেখেছিলাম কোণ QPS এবং RPS সমান। তাহলে কোণ QPS এবং কোণ RPS সমান। তো এখানে দেখো আমরা কোণ PSR প্লাস
কোণ PRS প্লাস কোণ RPS ইকুয়াল টু, এখানে আছে কোণ PSQ প্লাস কোণ PQS প্লাস কোণ QPS। তো QPS এবং RPS যেহেতু সমান, তাহলে QPS এর মান লেখা যাবে RPS। তো এখানে QPS এর জায়গাতে আমরা লিখলাম কোণ RPS। এখন সমান চিহ্নের দুই দিকে RPS আছে, সুতরাং RPS কাটা যাবে। ঠিক আছে, ইমপ্লাইজ বাকি থাকলো কি, এখানে থাকলো কোণ PSR প্লাস কোণ PRS, কোণ PSR প্লাস কোণ PRS ইকুয়াল টু, ডান দিকে থাকলো কোণ PSQ প্লাস কোণ PQS, কোণ PSQ প্লাস কোণ PQS। এখন আমরা প্রমাণ করব PSR গ্রেটার দেন কোণ PSQ, PSR বড় এবং PSQ ছোট। তো এখানে আছে PRS, এখানে আছে PQS। দেখো প্রশ্নতে দেওয়া ছিল PR গ্রেটার দেন PQ, PR গ্রেটার দেন PQ, এবং সেখান থেকে আমরা পেয়েছি PQR গ্রেটার দেন PRQ। ঠিক আছে, PQR গ্রেটার দেন PRQ। তো দেখো এখানে PRS আছে, PRS, এবং এই কোণটিকে আমরা লিখতে পারি PRQ, একই কোণ। তাহলে এখানে কি হবে, কোণ PSR প্লাস কোণ PRS মানে PRQ ইকুয়াল টু কোণ PSQ, এই কোণ PSQ প্লাস কোণ PQS, এই কোণ মানে হলো আমরা সেটাকে লিখতে পারি PQRও লিখতে পারি, কোণ PQR। এখন PQR বড়, PRQ ছোট, PQR বড়, PRQ ছোট। তো PQR বড়, এই বাহুটি, এই কোণটি বড়, এবং PRQ ছোট, তাহলে দুই দিক আবার সমান। এই দিকে যে PRQ হলো ছোট আর PQR হলো বড়, আবার দুইটার এইদিকের দুইটার সমষ্টি, এইদিকের দুইটার সমষ্টি যেহেতু সমান, সুতরাং PRQ যদি বড় হয়, PRQ যদি ছোট হয়, এখানে PRQ ছোট, তো PRQ যদি ছোট হয় তাহলে তার সঙ্গে যে মান আছে সেই মানটি হবে বড়, অর্থাৎ কোণ PSR বড় হবে, এবং PQR ছিল বড়, PQR বড়, সুতরাং তার সঙ্গের মানটি হবে ছোট, PSQ। ঠিক আছে, তাহলে কি হলো, কোণ PSR গ্রেটার দেন কোণ PSQ। প্রমাণ করিতে হইবে কোণ PSR গ্রেটার দেন কোণ PSQ, প্রমাণিত। এখন 6 নম্বর প্রশ্ন। প্রশ্নতে কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো রেখার উপর অঙ্কিত রেখাগুলোর
রেখাখণ্ডগুলোর মধ্যে লম্বের দৈর্ঘ্যই সবচাইতে ছোট, সেটা আমরা প্রমাণ করব। যে কোনো একটি বহিস্থ বিন্দু থেকে যে কোনো একটি রেখার উপর যে রেখাখণ্ডগুলো অঙ্কিত করা হয় সেই রেখাখণ্ডগুলোর মধ্যে লম্বের দৈর্ঘ্যই সবচাইতে বেশি, সবচাইতে কম, সেটা আমরা প্রমাণ করব। তো প্রথম আমরা একটি রেখা অঙ্কন করব। মনে করো এখানে একটি রেখা অঙ্কন করলাম। রেখাটির নাম দিলাম মনে করো এক্স ওয়াই, এবং এখানে একটি বিন্দু আমরা ধরলাম পি। এই বিন্দুটি বহিস্থ বিন্দু, অর্থাৎ এই রেখার উপর অবস্থিত নয়। এই বহিস্থ বিন্দু থেকে এই রেখাখণ্ডের উপর যে এই রেখার উপর যে রেখাখণ্ডগুলো অঙ্কন করা হবে তার মধ্যে লম্বের দৈর্ঘ্য হবে সবচাইতে ছোট, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে কি করি, এই বহিস্থ বিন্দু পি থেকে আমরা এই রেখার উপর একটি লম্ব অঙ্কন করি। আমরা বহিস্থ বিন্দু পি থেকে এই রেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম। মনে করো সেটি হলো পি কিউ, এবং আরও একটি রেখা আমরা অঙ্কন করলাম যে রেখাখণ্ডটি এক্স ওয়াই এর উপর লম্ব নয়। মনে করো সেটি হলো পি আর। তো এখানে পি কিউ যেহেতু লম্ব, কিউ কোণ হবে 90 ডিগ্রি। এখন এই বহিস্থ বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর অঙ্কিত দুইটি রেখাখণ্ড, একটি হলো পি কিউ এবং একটি হলো পি আর। এর মধ্যে পি কিউ হলো এক্স ওয়াই রেখার উপর লম্ব। তাহলে আমরা প্রমাণ করব এই পি কিউ এর দৈর্ঘ্য সবচেয়ে ছোট, অর্থাৎ পি আর এর চাইতে পি কিউ ছোট। তো যেহেতু সবচাইতে ছোট বলা হয়েছে, যদি পি থেকে এক্স ওয়াই এর পর অন্য কোনো রেখাখণ্ড অঙ্কিত করা হয় তাহলে তার থেকেও ছোট হবে পি কিউ। তো এখানে আমরা কি করেছি দেখো, মনে করি বহিস্থ বিন্দু পি থেকে, বহিস্থ বিন্দুটি ছিল পি থেকে এক্স ওয়াই এর উপর অঙ্কিত লম্ব অঙ্কিত রেখাখণ্ড দুইটি, একটি হলো পি কিউ এবং একটি হলো পি আর। বহিস্থ বিন্দু পি থেকে এক্স ওয়াই রেখার উপর দুইটি রেখাখণ্ড অঙ্কন করা হয়েছে, একটি হলো পি কিউ এবং একটি হলো পি আর, এবং পি কিউ এক্স ওয়াই এর উপর লম্ব। আমরা লিখব এবং পি কিউ লম্ব এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখন প্রমাণ করিতে হইবে লম্ব কি প্রমাণ করিতে হইবে, লম্বের দৈর্ঘ্য সবচাইতে ছোট। তো এখানে লম্ব হলো পি কিউ, তো পি কিউ এর দৈর্ঘ্য ছোট, সেটা প্রমাণ করতে হবে। তো পি কিউ হবে পি আর এর চাইতে ছোট, অর্থাৎ প্রমাণ করিতে হইবে পি কিউ লেস দেন পি আর। এখন প্রমাণ,
আচ্ছা, প্রমাণে দেখো এখানে পি কিউ আর একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ, কারণ তার একটি কোণ 90 ডিগ্রি। তো এই সমকোণী ত্রিভুজের কোণ পি কিউ আর হবে 90 ডিগ্রি। তো আমরা লিখব যেহেতু পি কিউ লম্ব এক্স ওয়াই, অতএব কোণ, এই কোণের সম্পূর্ণ নাম হবে পি কিউ আর। কোণ পি কিউ আর ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, যেহেতু পি কিউ লম্ব। এখন ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ হইতে পাই। পি কিউ আর সমকোণী ত্রিভুজ হইতে পাই। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং একটি কোণ হলো কোণ পি কিউ আর। পি কিউ আর মানে এই কোণ, প্লাস আরেকটি কোণ হলো এই কোণ মানে কিউ পি আর। কিউ পি আর প্লাস আরেকটি কোণ হলো এই কোণ, তার নাম হলো পি আর কিউ। কোণ পি আর কিউ, এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ পি কিউ আর এর মান হলো 90 ডিগ্রি প্লাস কোণ কিউ পি আর প্লাস কোণ পি আর কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ কিউ পি আর, এই কোণ, প্লাস কোণ পি আর কিউ ইকুয়াল টু, ডান দিকে আছে 180 ডিগ্রি আর বাম দিক থেকে 90কে ডান দিকে নিলে হবে -90। ইমপ্লাইজ কোণ কিউ পি আর প্লাস কোণ পি আর কিউ ইকুয়াল টু 180 - 90 করলে হবে 90। ইমপ্লাইজ কোণ কিউ পি আর প্লাস কোণ পি আর কিউ ইকুয়াল টু আছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি ছিল কোণ পি কিউ আর এর মান। তো ইকুয়াল টু হবে কোণ পি কিউ আর। তাহলে দেখো এখানে দুইটি কোণের সমষ্টি হচ্ছে একটি কোণের সমান। কিউ পি আর এবং পি আর কিউ, এই দুইটি কোণের সমষ্টি হলো পি কিউ আর এর সমান। তার মানে দুইটি কোণের যোগফল যদি পি কিউ আর এর সমান হয়, তাহলে এই দুইটি কোণের মধ্যে যে কোনো একটি কোণ যদি ধরি, তাহলে সেটা অবশ্যই পি কিউ আর এর চাইতে ছোট হবে। সুতরাং আমরা লিখতে পারবো কোণ কিউ পি আর লেস দেন কোণ পি কিউ আর এবং কোণ পি আর কিউ লেস দেন কোণ পি কিউ আর। দুইটি কোণের প্রত্যেকটি পি কিউ আর থেকে ছোট হবে। তাহলে ইমপ্লাইজ কোণ কিউ পি আর লেস দেন কোণ পি কিউ আর এবং কোণ পি আর কিউ লেস দেন কোণ পি কিউ আর। তাহলে এখানে পি আর কিউ এবং পি কিউ আর, এই দুইটি কোণের মধ্যে পি আর কিউ এর মান ছোট। পি আর কিউ এই কোণ ছোট এবং পি কিউ আর বড়, এই কোণ বড়। আমরা উপপাদ্য পেয়েছিলাম যে ত্রিভুজের বৃহত্তর কোণের সম্মুখীন বাহু বৃহত্তর। তাহলে এখানে যেহেতু পি কিউ আর কোণ বড়, সুতরাং তার সম্মুখীন বাহু পি আর হবে বড় এবং
পি আর কিউ কোণ ছোট তার সম্মুখীন বাহু হবে ছোট, অর্থাৎ পি কিউ হবে ছোট, পি আর হবে বড়। তাহলে আমরা লিখতে পারবো আবার যেহেতু কোণ পি আর কিউ লেস দেন কোণ পি কিউ আর, এই যে আমরা নির্ণয় করেছি, অতএব পি আর কিউ হলো এই কোণ, তার সম্মুখীন বাহু হবে ছোট কারণ কোণটি ছোট, তো পি কিউ হলো তার সম্মুখীন বাহু লেস দেন পি কিউ আর কোণ এর সম্মুখীন বাহু হলো পি আর, তো পি আর এর চাইতে ছোট হবে। পি কিউ লেস দেন পি আর প্রমাণ করার কথা ছিল, পি কিউ লেস দেন পি আর প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত। এখন আমরা 8 নম্বর চ্যাপ্টার করব। 8 নম্বর চ্যাপ্টার চ্যাপ্টারটি হলো চতুর্ভুজ। তো চতুর্ভুজ মানে আমরা জানি যে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। এখন চতুর্ভুজ বিভিন্ন প্রকারের আছে আমরা জানি, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বাস, সামান্তরিক বা বিষমবাহু চতুর্ভুজ। এইভাবে আমরা আগে পেয়েছি। তো আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র হলো একটি চতুর্ভুজ যার বিপরীত 2 জোড়া বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। তো এই মনে করো আমি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। এই চতুর্ভুজের বিপরীত 2 জোড়া বাহু সমান, অর্থাৎ এই বাহু সমান, আবার এই বাহু এবং এই বাহু সমান, এবং এই কোণ হবে 90 ডিগ্রি, এই কোণ হবে 90 ডিগ্রি, অনুরূপভাবে এই কোণ হবে 90 ডিগ্রি, এই কোণ হবে 90 ডিগ্রি। তো যে চতুর্ভুজের বিপরীত 2 জোড়া বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি তাহাকে বলা হয় আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র হলো একটি চতুর্ভুজ যার প্রতিটি বাহু সমান, 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাহাকে বলা হয় বর্গক্ষেত্র। তো এই চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র হবে কারণ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু 4টি বাহুই সমান দৈর্ঘ্যের এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, সুতরাং এটি হবে বর্গক্ষেত্র। রম্বাস যার 4টি বাহু সমান, তো রম্বাসের ক্ষেত্রে 4টি বাহু সমান কিন্তু প্রতিটি কোণ আবার 90 ডিগ্রি নাও হতে পারে, তাকে বলা হয় রম্বাস। যেমন এই চতুর্ভুজ, তার 4টি বাহু সমান, তো এই চতুর্ভুজটি হবে একটি রম্বাস। এবং সামান্তরিক হলো একটি চতুর্ভুজ যার 2 জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। যেমন এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল, তো এই চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। এই হলো মোটামুটি চতুর্ভুজের বিভিন্ন প্রকারের সংজ্ঞা। তারপর
এখানে সামান্তরিকের কিছু ধর্ম দেওয়া আছে, যেগুলো আমরা ক্লাস 8-এও পেয়েছিলাম। সামান্তরিকের ধর্ম, যেমন প্রথম ধর্ম আমরা বলতে পারি যে সামান্তরিকের বিপরীত দুই জোড়া বাহু সমান। তারপর আমরা বলতে পারি সামান্তরিকের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল। তারপর আমরা বলতে পারি সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হবে, এই কোণ সমান হবে, আবার এই কোণ সমান হবে। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। তারপর দেখো, সামান্তরিকের কর্ণ দুইটি যদি আমরা অঙ্কন করি, তাহলে দুইটি কর্ণ একটি বিন্দুতে ছেদ করবে এবং ছেদ বিন্দুতে কর্ণ দুইটি পরস্পর সমদ্বিখণ্ডিত হবে। তো এই কর্ণ এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, এই অংশ সমান হবে, আবার এই কর্ণ ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, এই অংশ সমান হবে। এগুলো হলো সামান্তরিকের ধর্ম। তো এখন তোমাদের বইতে উপপাদ্য 8.1 এখানে বলা হয়েছে সামান্তরিকের একটি কর্ণ একে দুটো সর্বাঙ্গ সমত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের একটি কর্ণ যদি আমরা অঙ্কন করি, তাহলে সামান্তরিকের এই কর্ণটি সামান্তরিককে দুইটি ত্রিভুজে বিভক্ত করবে, এই দুইটি ত্রিভুজ হবে সর্বাঙ্গসম। তো আমরা এখন এই উপপাদ্য 8.1 এটি প্রমাণ করব। উপপাদ্য 8.1 উপপাদ্য 8.1 এ বলা হয়েছে সামান্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বাঙ্গ সমত্রিভুজে বিভক্ত করে। তো আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। তো সামান্তরিক আমরা অঙ্কন করব। সামান্তরিক আমরা যেহেতু জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহাকে বলা হয় সামান্তরিক। আমরা এখানে একটি সামান্তরিকের চিত্র অঙ্কন করছি। এই মনে করো একটি সামান্তরিক, তার নাম আমি দিলাম ABCD। একটি সামান্তরিক অঙ্কন করলাম। যেহেতু বলা হয়েছে সামান্তরিকের একটি কর্ণ একে দুটো সর্বাঙ্গ সমত্রিভুজে বিভক্ত করে, তো আমি সামান্তরিকের একটি কর্ণ অঙ্কন করলে একটি কর্ণ হবে AC এবং একটি কর্ণ হবে BD। তো আমি একটি কর্ণ অঙ্কন করলাম AC। তাহলে এখন প্রমাণ করতে হইবে যে এই কর্ণ এই সামান্তরিককে দুইটি সর্বাঙ্গ সমত্রিভুজে বিভক্ত করে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ABCD সামান্তরিকের যখন AC কর্ণ অঙ্কন করা হয়েছে, তখন AC কর্ণ এই ABCD সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। একটা ত্রিভুজ হলো ABC ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হলো ADC ত্রিভুজ। তো আমরা প্রমাণ করতে হবে ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ দুইটি সর্বাঙ্গসম। প্রথম আমরা চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। আমরা ABCD একটি সামান্তরিক ধরেছি, তো আমরা লিখব মনে করি ABCD একটি সামান্তরিক এবং তার কর্ণ AC এবং ইহার কর্ণ AC। প্রমাণ করিতে হইবে সামান্তরিকের একটি কর্ণ একে দুটো সর্বাঙ্গ সমত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ সামান্তরিকের কর্ণ অঙ্কন করার ফলে যে দুইটি ত্রিভুজ উৎপন্ন হবে, এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম হবে। তো প্রমাণ করিতে হইবে
কি প্রমাণ করিতে হইবে? এই ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম। একটি ত্রিভুজ হলো ABC এবং আরেকটি ত্রিভুজ হলো ADC। এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গ সম প্রমাণ করিতে হইবে। তো সর্বাঙ্গ সম প্রমাণ করার জন্য আমরা জানি সর্বাঙ্গ সমতার 4টি শর্ত আছে। সেই শর্তগুলোর মধ্যে কোন শর্ত এই দুইটি ত্রিভুজে মানে সেইগুলো আমরা দেখব। তাহলে দেখো প্রমাণ। এই দুইটি ত্রিভুজ থেকে কি কি পাওয়া যায় সেগুলো আমরা লিখব। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC হইতে পাই কি পাই? 1 নম্বর, ক্লাস 8-এ আমরা পেয়েছিলাম সামান্তরিকের ধর্ম। এর মধ্যে একটি ধর্ম ছিল সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে যদি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এখানে ABC ত্রিভুজের AB বাহু এবং ADC ত্রিভুজের CD বাহু সমান হবে, কারণ AB এবং CD হলো ABCD সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে 1 নম্বরে আমরা পাই AB ইকুয়াল টু CD, কারণ হলো সামান্তরিকের বিপরীত বাহু। 2 নম্বর, দেখো ABC ত্রিভুজের BC বাহু এবং ADC ত্রিভুজের AD বাহু সমান হবে। একই কারণ ABCD সামান্তরিকের বিপরীত বাহু হলো BC এবং AD। সুতরাং BC ইকুয়াল টু হবে AD। BC ইকুয়াল টু AD, একই কারণ সামান্তরিকের বিপরীত বাহু। বিপরীত বাহু। 3 নম্বর, দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রে AC বাহু আছে, আবার ADC ত্রিভুজের ক্ষেত্রেও AC বাহু আছে। তাহলে AC বাহুটি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। সুতরাং 3 নম্বরে আমরা লিখব AC সাধারণ বাহু। এই তিনটি পেয়েছি। কি পেয়েছি আমরা? ABC ত্রিভুজের AB, BC এবং AC বাহু, ADC ত্রিভুজের CD, AD এবং AC বাহুর সমান। ABC ত্রিভুজের AB, BC এবং AC, ADC ত্রিভুজের CD, AD এবং AC এর সমান। আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু যদি অপর একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম। তাহলে ABC ত্রিভুজের 3টি বাহু ADC ত্রিভুজের 3টি বাহুর সমান, সুতরাং ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গ সম। তাহলে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ ABC সর্বাঙ্গ সম ত্রিভুজ ADC। তো ABC সর্বাঙ্গ সম ADC প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। ঠিক আছে। তারপর আমরা আরও একটি ধর্ম সামান্তরিকের পেয়েছিলাম যে সামান্তরিকের কর্ণ দুইটি পরস্পর ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো উপপাদ্য 8.6-এ দেওয়া আছে, দেখো কোনো সামান্তরিকের কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। উপপাদ্য 8.6। উপপাদ্য 8.6, কোন সামান্তরিকের কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা প্রমাণ করব। সেজন্য আমরা চিত্র অঙ্কন করতে হবে একটি সামান্তরিকের। তো আবার আমরা একটি সামান্তরিকের চিত্র অঙ্কন করব। যেহেতু সামান্তরিকের বিপরীত দুই জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তো আমরা
এই অঙ্কন করলাম একটি সামান্তরিক, তার নাম দিলাম ABCD। এখন যেহেতু আমরা প্রমাণ করব সামান্তরিকের কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং কর্ণ দুইটি অঙ্কন করতে হবে। একটি কর্ণ হলো AC, স্কেল দিয়ে অঙ্কন করবে, আর একটি কর্ণ হলো BD, ঠিক আছে। এবং এই কর্ণ দুইটি একটি বিন্দুতে ছেদ করেছে, তো আমরা ধরে নেব ছেদ বিন্দুটি হলো O। এখন প্রমাণ করিতে হইবে কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণ দুইটি হলো AC এবং BD, দুইটি যখন অঙ্কন করা হয়েছে তখন দুইটি পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। তো কর্ণ দুইটি সমদ্বিখণ্ডিত যদি হয়, একটি অপরকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে OA ইকুয়াল টু হবে OC, অর্থাৎ AC কর্ণ সমদ্বিখণ্ডিত হবে, AC কর্ণ সমান দুই ভাগে বিভক্ত হবে, তখন OA ইকুয়াল টু হবে OC, আর BD কর্ণ সমদ্বিখণ্ডিত হবে, তো OB ইকুয়াল টু হবে OD। অর্থাৎ আমরা প্রমাণ করিতে হইবে OA ইকুয়াল টু OC এবং OB ইকুয়াল টু OD। তোমরা প্রথম কি করেছি, চিত্র অঙ্কন করেছি, সেটা লিখব। মনে করি ABCD একটি সামান্তরিক, এবং ইহার কর্ণদ্বয় একটি কর্ণ হলো AC এবং একটি কর্ণ হলো BD। কর্ণদ্বয় AC এবং BD পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করিতে হইবে কি প্রমাণ করব আমরা, সামান্তরিকের কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ OA ইকুয়াল টু OC এবং OB ইকুয়াল টু OD। তো প্রমাণ করিতে হইবে OA ইকুয়াল টু OC এবং OB ইকুয়াল টু OD। প্রমাণ দেখো, আমরা OA এবং OC সমান প্রমাণ করিতে হইবে, আর OB OD সমান প্রমাণ করিতে হইবে। যদি আমরা এখানে AOB একটি ত্রিভুজ আর COD একটি ত্রিভুজ, AOB ত্রিভুজের ক্ষেত্রে আছে OA এবং OB, COD ত্রিভুজের ক্ষেত্রে আছে OC এবং OD। তো যদি আমরা AOB ত্রিভুজ এবং COD ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি, তাহলে সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহু দুইটি সমান বলতে পারবো আমরা, অর্থাৎ AOB ত্রিভুজের OA বাহু COD ত্রিভুজের OC বাহুর সমান হবে, আবার AOB ত্রিভুজের OB বাহু COD ত্রিভুজের OD বাহুর সমান হবে। সুতরাং আমরা এখন AOB ত্রিভুজ এবং COD ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করব। তাহলে ত্রিভুজ AOB এবং ত্রিভুজ COD, এই দুইটি ত্রিভুজ হইতে আমরা কি পাই, ত্রিভুজ AOB এবং ত্রিভুজ COD হইতে পাই সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য কি কি পাই আমরা দেখো। 1 নম্বর, আমরা জানি
যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান থাকে, তাহলে এবিসিডি যেহেতু একটি সামান্তরিক, তার এবি বাহু এবং সিডি বাহু হলো পরস্পর বিপরীত বাহু, সুতরাং বাহু দুইটি সমান হবে, অর্থাৎ এবি ইকুয়াল টু হবে সিডি। আর এবি হলো এও বি ত্রিভুজের একটি বাহু, সিও ডি ত্রিভুজের একটি বাহু হলো সিডি, সুতরাং দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান। তো 1 নম্বর আমরা পাই এবি ইকুয়াল টু সিডি। সেটা কেন হয়েছে? কারণ সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। 2 নম্বর আমরা কি পাই দেখো, এখানে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তো সামান্তরিকের সংজ্ঞা ছিল যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এখানে এবিসিডি সামান্তরিক যেহেতু তার বিপরীত বাহুগুলো হবে সমান্তরাল, তখন এবি এবং সিডি হবে সমান্তরাল, এবং এবিসিডি দুইটি সমান্তরাল এবং এই সমান্তরাল বাহু দুইটিকে এসি ছেদ করেছে। এবি এবং সিডি দুইটি বাহুকে ছেদ করেছে এসি, তখন ছেদকের দুই দিকের দুইটি কোণকে বলা হবে একান্তর কোণ। আর আমরা জানি একান্তর কোণগুলো সবসময় সমান। তো দেখো এখানে এবি এবং সিডি সমান্তরাল, এসি ছেদক, তো এসি ছেদক এবি এর সাথে কোণ উৎপন্ন করেছে এই কোণ, আর সিডি এর সাথে এসি কোণ উৎপন্ন করেছে এই কোণ। এই দুইটি কোণ যেহেতু ছেদকের দুই দিকের, সুতরাং এই দুইটি কোণ হবে একান্তর কোণ এবং একান্তর কোণ দুইটি হবে সমান। তো এই কোণের সম্পূর্ণ নাম হলো ও এ বি, আর এই কোণের সম্পূর্ণ নাম হলো ও সি ডি। তাহলে কোণ ও এ বি ইকুয়াল টু হবে কোণ ও সি ডি, এবং ও এ বি হলো ত্রিভুজ এও বি এর একটি কোণ, আর ও সি ডি হলো ত্রিভুজ সিও ডি এর একটি কোণ। দুইটি ত্রিভুজের দুইটি কোণ সমান। তাহলে আমরা কি পেয়েছি? কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও সি ডি, কারণ হলো একান্তর কোণ, একান্তর কোণ। 3 নম্বর আমরা কি পাই? 3 নম্বর দেখো আবার এবি এবং সিডি সমান্তরাল। এখন যদি বিডি ছেদক আমরা ধরি, তাহলে বিডি ছেদক এবি এর সাথে এই কোণ উৎপন্ন করেছে এবং সিডি এর সাথে এই কোণ উৎপন্ন করেছে, এবং এই দুইটি কোণ আবার একান্তর কোণ, সুতরাং দুইটি কোণ সমান হবে। এই কোণের নাম হলো ও বি এ, আর এই কোণের নাম হলো ও ডি সি। তো কোণ ও বি এ ইকুয়াল টু হবে কোণ ও ডি সি, এবং ও বি এ হলো এও বি ত্রিভুজের একটি কোণ, আর ও ডি সি হলো সিও ডি ত্রিভুজের একটি কোণ। তো আবার দুইটি ত্রিভুজের দুইটি কোণ সমান। তাহলে আমরা 3 নম্বরে পাই কোণ ও বি এ ইকুয়াল টু কোণ ও ডি সি, কারণ হলো একান্তর কোণ, একান্তর কোণ। এখন কি হয়েছে দেখো, এও বি ত্রিভুজের এই কোণ এবং দুইটি কোণের অন্তর্বর্তী বাহু এবি, সিও ডি ত্রিভুজের দুইটি কোণ এবং তার অন্তর্বর্তী বাহুর সমান পেয়েছি আমরা। এখানে কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও সি ডি, ও এ বি ও সি ডির সমান, আবার ও বি এ ও ডি সি এর সমান, এ বি সি ডি এর সমান। তাহলে এই ত্রিভুজের দুইটি কোণ ও এ বি ও বি এ এবং তার অন্তর্বর্তী বাহু এ বি, সিও ডি ত্রিভুজের দুইটি কোণ ও সি ডি ও ডি সি এবং দুইটি কোণের অন্তর্বর্তী বাহু সি ডি এর সমান। তাহলে ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম কোণ বাহু কোণ শর্ত মতে। অতএব ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গসম ত্রিভুজ সি ও ডি, ত্রিভুজ দুইটি হলো সর্বাঙ্গসম। তাহলে আমরা জানি সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে এ ও বি ত্রিভুজের ও এ বাহু সিও ডি ত্রিভুজের ও সি বাহুর সমান হবে, এবং এ ও বি ত্রিভুজের অবিবাহু সিও ডি ত্রিভুজের ও ডি এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব ও এ ইকুয়াল টু ও সি এবং ও বি ইকুয়াল টু ও ডি। অতএব
OA ইকুয়াল টু OC এবং OB ইকুয়াল টু OD, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, এখন উদাহরণ 5-এ দেওয়া প্রশ্নটি আমরা সমাধান করব। উদাহরণ 5, উদাহরণ 5-এ কি আছে, একটি সামান্তরিকের কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলো একটি আয়তক্ষেত্র তৈরি করে। একটি সামান্তরিকের কোণগুলোর সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করা হয় তাহলে সেই সমদ্বিখণ্ডকগুলো একটি আয়তক্ষেত্র উৎপন্ন করবে, সেটা আমরা প্রমাণ করব। সেজন্য আমরা চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্র, আমরা সামান্তরিকের চিত্র অঙ্কন করব। মনে করো আমরা প্রথমে একটি সামান্তরিক অঙ্কন করব। তো সামান্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান এবং সমান্তরাল, তাহাকে বলা হয় সামান্তরিক। তো আমরা একটি সামান্তরিক অঙ্কন করলাম। সামান্তরিকের নাম দিলাম ABCD। ABCD একটি সামান্তরিক অঙ্কন করলাম। এখন প্রমাণ করিতে হইবে সামান্তরিকের কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলো। সুতরাং সামান্তরিকের কোণগুলোর সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করব। তো কোণের সমদ্বিখণ্ডক মানে যে বাহু কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এ কোণের সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করলাম। এই মনে করো এ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। অনুরূপভাবে বি কোণের সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক এবং ডি কোণের সমদ্বিখণ্ডক, এগুলো আমরা অঙ্কন করলাম। এবং এই সমদ্বিখণ্ডকগুলো অঙ্কন করার ফলে এখানে একটি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। আমরা প্রমাণ করিতে হইবে এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। প্রশ্নতে দেওয়া ছিল একটি সামান্তরিকের কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলো একটি আয়তক্ষেত্র তৈরি করে। তো এখানে সামান্তরিক ABCD এর কোণ A, কোণ B, কোণ C এবং কোণ D এর সমদ্বিখণ্ডকগুলো এখানে একটি চতুর্ভুজ উৎপন্ন করেছে। এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, সেটা আমরা প্রমাণ করব। তো এই চতুর্ভুজটির একটি নাম আমরা দিয়ে দেই। মনে করো এই বিন্দুর নাম P, এই বিন্দুর নাম Q, এই বিন্দুর নাম R এবং এই বিন্দুর নাম S। অর্থাৎ আমরা ধরে নিলাম যে ABCD সামান্তরিকের কোণ A, কোণ B, কোণ C এবং কোণ D এর সমদ্বিখণ্ডকগুলো PQRS চতুর্ভুজ গঠন করেছে। এখন এই PQRS একটি আয়তক্ষেত্র, সেটা আমরা প্রমাণ করিতে হইবে। তাহলে দেখো, প্রথম আমরা যে চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। মনে করি ABCD সামান্তরিকের কোণ A, কোণ B, কোণ C এবং কোণ D এর সমদ্বিখণ্ডকগুলো PQRS চতুর্ভুজ গঠন করেছে। প্রমাণ করিতে হইবে PQRS একটি আয়তক্ষেত্র।
প্রমাণ করিতে হইবে PQRS একটি আয়তক্ষেত্র। তো PQRS আয়তক্ষেত্র যদি প্রমাণ করিতে হয়, আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা PQRS এর এই কোণ P, কোণ Q, কোণ R এবং কোণ S, এই কোণগুলোর প্রত্যেকটি যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে আমরা PQRS একটি আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে এখন আমরা এই PQRS চতুর্ভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি সেটা প্রমাণ করব। প্রমাণ, এখানে দেখো ABCD ছিল সামান্তরিক। ABCD হলো সামান্তরিক। সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি। এটি হলো সামান্তরিকের একটি ধর্ম। সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে ABCD সামান্তরিকের কোণ A এবং কোণ B, এই দুইটি হলো সন্নিহিত কোণ। সুতরাং এই দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে কোণ A আমরা লিখব, যেহেতু সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ A প্লাস কোণ B ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ, এখন আমি উভয় দিকে যদি হাফ দিয়ে ইনটু করি, তাহলে এখানে হবে হাফ অফ কোণ A প্লাস হাফ অফ কোণ B ইকুয়াল টু, হাফ দিয়ে ইনটু করলে হবে 90। উভয় দিকে হাফ দিয়ে ইনটু করলাম। ইনটু করে আমরা কি পেয়েছি? হাফ অফ A প্লাস হাফ অফ B ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন হাফ অফ A বলতে এই হলো A কোণ এবং AP ছিল কোণ A এর সমদ্বিখণ্ডক। সুতরাং এই কোণটি হবে এই সম্পূর্ণ কোণের অর্ধেক, অর্থাৎ হাফ অফ কোণ A বলতে এখানে হবে কোণ PAB এবং হাফ অফ কোণ B, এই হলো সম্পূর্ণ কোণ হলো B এবং PB হলো সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটি হবে সম্পূর্ণ কোণের অর্ধেক, তার নাম হবে ABP অথবা PBA। তো হাফ অফ A মানে হলো কোণ PAB, ইমপ্লাইজ কোণ PAB প্লাস হাফ অফ কোণ B মানে হলো কোণ PBA, কোণ PBA ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তো PAB প্লাস PBA এই দুইটি কোণের সমষ্টি আমরা পেয়েছি 90 ডিগ্রি। এখন দেখো, যদি আমরা ত্রিভুজ PAB ত্রিভুজ নেই, তাহলে PAB ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ PAB হইতে পাই, PAB ত্রিভুজ থেকে আমরা কি পাই? তার তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ হলো এই কোণ মানে APB, কোণ APB প্লাস একটি কোণ হলো PAB প্লাস আরেকটি কোণ হলো PBA।
কোণ PBA, এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ APB প্লাস PAB প্লাস PBA। তো এই দেখো PAB প্লাস PBA এর মান হলো 90 ডিগ্রি, সুতরাং এখানে PAB প্লাস PBA ইকুয়াল টু আমি লিখতে পারবো 90 ডিগ্রি ইকুয়াল টু আছে 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ APB ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। implies কোণ APB ইকুয়াল টু 180 মাইনাস 90 করলে হবে 90, অর্থাৎ এই কোণ আমরা পেয়েছি 90 ডিগ্রি। আবার দেখো, যদি আমরা CRD ত্রিভুজ নেই, তাহলে CRD ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এবং এখানে কোণ DCR হবে সম্পূর্ণ C কোণের অর্ধেক মানে হাফ অফ C, এবং কোণ CDR হবে D কোণের অর্ধেক অর্থাৎ হাফ অফ কোণ D। আর ABCD ছিল সামান্তরিক, তার সন্নিহিত কোণ হলো কোণ C এবং কোণ D, এই দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। সুতরাং হাফ অফ C প্লাস হাফ অফ D ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তো আবার কোণ C প্লাস কোণ D ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। কেন? কারণ সামান্তরিকের সন্নিহিত কোণ, এই যে আমরা লিখেছি সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি। ইমপ্লাইজ উভয় দিকে যদি আমি হাফ দিয়ে ইন্টু করি, তাহলে হাফ অফ কোণ C প্লাস হাফ অফ কোণ D ইকুয়াল টু হবে হাফ ইন্টু 180 করলে 90 ডিগ্রি। ইমপ্লাইজ হাফ অফ কোণ C বলতে এই কোণ মানে কোণ DCR, কোণ DCR প্লাস হাফ অফ কোণ D মানে হলো এই কোণের নাম হলো CDR, কোণ CDR ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখন এই কোণ এবং এই কোণ দুইটা কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। আর ত্রিভুজ যদি আমরা CRD লই, তাহলে CRD ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে নিচে লিখব আমরা এখন ত্রিভুজ CRD হইতে পাই, CRD থেকে আমরা কি পাই দেখো, একটি কোণ হলো কোণ CRD, কোণ CRD প্লাস একটি কোণ হলো কোণ DCR, কোণ DCR প্লাস আরেকটি কোণ হলো CDR, কোণ CDR, এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ CRD প্লাস DCR প্লাস CDR, এই দেখো DCR প্লাস CDR হলো 90 ডিগ্রি, তাহলে DCR প্লাস CDR এর মান আমরা লিখলাম 90 ডিগ্রি ইকুয়াল টু আছে 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ CRD ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ CRD ইকুয়াল টু 180 মাইনাস 90 করলে হবে 90। তাহলে আমরা কোণ CRD এর মানও পেয়েছি 90 ডিগ্রি, অর্থাৎ CRD মানে এই কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, আগে আমরা পেয়েছিলাম
কোণ এপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখন দেখো এই কোণ 90, এই কোণ 90, যখন আমরা এবিসিডি সামান্তরিকের কর্ণগুলো সংযোগ করেছিলাম, সেগুলো একটি চতুর্ভুজ গঠন করেছিল পি কিউ আর এস। তার দুইটি কোণের প্রত্যেকটি 90 ডিগ্রি আমরা প্রমাণ করেছি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি কোণ কিউ 90 ডিগ্রি এবং কোণ এসও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখব অনুরূপভাবে এই কোণ হবে, এই কোণ মানে কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ এস ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কোণ এপিবি মানে এই কোণ, কোণ সিআরডি মানে এই কোণ, কোণ এস হলো এই কোণ, কোণ কিউ হলো এই কোণ, প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি হয়েছে। সুতরাং আমরা লিখতে পারবো অতএব কোণ, এখানে ছিল এপিবি মানে কোণ পি ইকুয়াল টু কোণ কিউ ইকুয়াল টু সিআরডি মানে কোণ আর ইকুয়াল টু কোণ এস ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রত্যেকটি 90 ডিগ্রি। সুতরাং যেহেতু পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ আর এবং এস প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি, সুতরাং পি কিউ আর এস হবে একটি আয়তক্ষেত্র। অতএব পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র। পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ঠিক আছে।